আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মহান আল্লাহ পাকের ইচ্ছায় পরিবারের সবাই বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। ২ দিন পর আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগ ভিডিওটিও ভালো লাগবে। আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবার দিন তো বাচ্চারা ঘুমায়, সকালবেলা ওইরকম কোনো তাড়াহুড়া নেই ব্রেকফাস্ট তৈরি করার। শুক্রবার দিনের ভিডিওটা কিন্তু আজকে আমি রবিবারে ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু গতকাল রাতে ঠিক করে রেখেছিলাম যে আজকে সকাল থেকে কি কি কাজ করব, কি কি ডিপ ক্লিন করব। তো ডাইনিং টেবিলটা কয়েকদিন যাবত ওইরকমভাবে কোনো ডিপ ক্লিন করা হচ্ছিল না, তাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিছু কাজ সেরে নিয়েছি। তারপর আমি ডাইনিং টেবিলটা ডিপ ক্লিন করে নিচ্ছি। গ্লাসের টেবিলগুলো কিন্তু যতই ক্লিন করা হোক, গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন না করলে সেটা পারফেক্টভাবে ক্লিন হয় না। তো আমি একটু গ্লাস ক্লিনার স্প্রে করে টেবিলটা মুছে নিলাম। আর সেই সাথে নুসরাত জাহান আপু, আপনার রিকোয়েস্টটা একটু রেখে নিচ্ছি। আপনি দেখতে চেয়েছিলেন যে আমার ডাইনিং টেবিলের যে চেয়ারগুলি আছে সেটার সিটগুলো কিভাবে লাগানো হয়েছে। এটা ফোমের উপরে ফেব্রিক্স দিয়ে কিন্তু সিটটা রেডি করা হয়েছে। সিটটা এরকম ছিল না। আমরা এই ডাইনিং টেবিলের সেটটা নিয়েছি নাভানা থেকে। তো আমরা যখন অর্ডার করি তখন আমরা বলেছি আর কি এভাবে সিটটা রেডি করার জন্য। তো এটার প্রাইস ছিল ৬৭,০০০ টাকা। তো অফার প্রাইসে আমরা ৫৭,০০০ টাকা দিয়ে ডাইনিং টেবিলটা কিনেছিলাম। অনেকে জানতে চান ডাইনিং টেবিলটা কি কাঠের। আসলে কি কাঠের এই ব্যাপারটা আমার জানা নেই সঠিকভাবে, সেজন্য আমি এই অ্যান্সারটা করতে পারছি না। তবে আমার ডাইনিং টেবিলটা কিন্তু এক নজরে পছন্দ হওয়ার মতনই একটা জিনিস। আমার খুব পছন্দ হয়েছিল, এক নজরেই আমি আমার ডাইনিং টেবিলটা পছন্দ করে কিনেছিলাম। তো আপনাদের কাছেও অনেকের কাছেই ভালো লাগে, আপনারা দাম জানতে চান বা কোথা থেকে কিনেছি একটু ডিটেলসে জানতে চান। আমি বেশ কয়েকবার বলেছি, তো আজকেও আবার একটু ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করলাম। হাতের কাজগুলো করতে থাকি আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর আপনাদেরকে আমি প্রতিদিনের মতো একটা ছোট্ট বিষয় মনে করিয়ে দিতে চাচ্ছি। যদি কেউ আমার এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে আমার এই ভিডিওটি। একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে গুছিয়ে নিয়েছি। এখন আমি ডাইনিং স্পেসের যে আমার টি টেবিলের সেটটা আছে, মানে কফি চেয়ার টেবিলের যে সেটটা আছে সেটা একটু ক্লিন করে নিব। আসলে 2 দিন কিন্তু আমি একটু রেস্ট নিয়েছি। রেস্ট বলতে শরীরটা খুব বেশি খারাপ ছিল, ওইভাবে ডিপ ক্লিনের কাজগুলো করতে পারিনি, কোনো রকম একটু গুছগাছ করে নিয়েছিলাম। আর যতটুকু আরিয়ানা করেছে আর খালা হেল্প করেছিল। শীত আসলে আমার এরকম হয়, 2 দিন ভালো থাকি তো 3 দিন খারাপ থাকি, এরকম একটা অবস্থা। ঠান্ডা তো লেগেই থাকে, একটু কাজ বেশি করলে বা পানিটা একটু বেশি ধরা হয়ে গেলেই তখন 2 দিন বিছানায় পড়ে থাকতে হয়। আমার এই কফি টেবিলটার জন্য একটা গ্লাস অর্ডার করা হয়েছিল, এই টেবিলটার মাপে আর কি। তো গ্লাসটা কালকে দিয়ে গেছে, আমি আপনাদের সাথে আর ওইভাবে শেয়ার করতে পারিনি। তো এখন একটু টেবিলটা মুছে নিলাম আর গ্লাসটা উপরে দিয়ে দিলাম। যেভাবে দিয়ে গেছে সেভাবেই কিন্তু রয়ে গেছে। একটু গ্লাস ক্লিনার দিয়ে এখন ক্লিন করে নিচ্ছি। টি টেবিলটাতে গ্লাস দেওয়াতে দেখতে যেমন ভালো লাগছে, তেমনিতে কিন্তু টেবিলটাও একটু বেশি টেকসই হবে, কারণ কিছু খেতে গেলে পানি টানি পড়ে যেত, তখন কিন্তু টেবিলের কাঠটা নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল। এখন গ্লাসটা দেওয়াতে কিন্তু সেই জিনিসটার আর কোনো রিস্ক নেই। এখন গ্লাসের উপরে পড়লেও গ্লাসটা মুছে নেওয়া যাবে। আর একজন আমার এই চেয়ারগুলো একটু ভালো করে কাছ থেকে দেখাতে বলেছিলেন, নামটা ভুলে গিয়েছি। স্ক্রিনশট দিয়ে যদি না রাখি বা নামগুলো যদি না লিখে রাখি তাহলে কিন্তু আমি মনে রাখতে পারি না। এত এত কমেন্টের মধ্যে কিন্তু মনে রাখা যায় না। আরু, বাবা, মা। আপনারা নিশ্চয়ই এতক্ষণ ময়নার কথা শুনলেন। সে কিন্তু একা একা অনেক ডাকাডাকি করে, শুধু অন্ধকারে একটু ভয় পায়। যখন সকালবেলা আলো হয়ে যায় তখন থেকে তার ডাকাডাকি শুরু হয়ে যায়, ভাইয়া, মা, বাবা। এখন তো সে নিজেকেও ডাকে আরু। তো এই আর কি।
এখন চলে এলাম আমি লিভিং রুমে যেহেতু এখন আমার টিভিটা নেই, একদম সব সময় গুছগাছ থাকে, বাচ্চারা তো এদিকে আসেই না। তো টেবিলটা ভাবলাম সবগুলো টেবিল যখন গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করেছি, তো এই টেবিলটাও একটু ক্লিন করে নেই। অনেক দিন যাবতই ক্লিন করা হচ্ছে না, কেউ না আসলেও কিন্তু ধুলা বালি পরে একদম ভরে থাকে। প্রতিদিনই ক্লিন করি, কিন্তু টেবিলটা এভাবে গ্লাস ক্লিনার দিয়ে অনেক দিন যাবত ক্লিন করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম একটু ক্লিন করে ফেলি, যেহেতু হাতের সময় আছে। আর এতক্ষণে আরিয়ানা উঠে গিয়েছে, আরিয়ানা আমাকে একটু ক্যামেরা হ্যান্ডেল করে হেল্প করছে। তো আরিয়ানাকে বললাম আমাকে একটু ক্যামেরা ক্যাপচার করে দিতে, কারণ অনেক কাজ আছে যেগুলো আর কি একা একা ক্যামেরা ক্যাপচার করা যায় না। আর আমার স্ট্যান্ডটাও একটু নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি অনেক কিছুই এখন শ্যুট করতে পারি না, একটু প্রবলেম হয় ওরা যখন বাসায় না থাকে আর কি। তো আজকে তো ফ্রাইডে, আজকে বাসায় আছে, বাবু এখনও ঘুমাচ্ছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই সেন্টার টেবিলটাও ক্লিন করে উপরের শোপিসটা দিয়ে দিয়েছি। জিনিসপত্র কিন্তু কিনলেই হয় না, শুধু সেগুলোর অনেক যত্ন করে সেগুলোকে নতুনের মতো চকচকে রাখি, কিন্তু সব সময় খুব যত্ন করি আমার সব জিনিসপত্রকে। আমি একদম ছোটবেলার অনেক জিনিসপত্র আমার আছে, আপনারা দেখলে অবাক হবেন। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে ভিডিওতে অনেক সময় মনের অজান্তেই অনেক কথা গল্প শেয়ার করে ফেলি, প্লিজ আপনারা এটাতে কেউ কিছু মনে করবেন না। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কিছু কাপড় দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, কাপড়গুলো হয়ে গিয়েছে, সেই কাপড়গুলো একটু বের করে ছাদে দিয়ে দিব। এই তো এখন চলে এলাম ব্রেকফাস্ট তৈরি করার জন্য কিচেনে। আর আজকে আমি আমার ইলেকট্রিক রুটি মেকারটা দিয়ে আপনাদের সাথে রুটি বানিয়ে শেয়ার করব। তো আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে ইলেকট্রিক রুটি মেকারটা আমাকে কতটুকু হেল্প করছে, বা ইলেকট্রিক রুটি মেকারটা কি কিনা আমার ঠিক হয়েছে কিনা, ইলেকট্রিক রুটি মেকারটা কিনে আমি টাকা নষ্ট করেছি কিনা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো যাই হোক, আপনাদের বুঝার বা দেখার সুবিধার্থে অনেকেই দেখতে চেয়েছিলেন একটু ইলেকট্রিক রুটি মেকারটা, আমি একটু ক্লোজভাবে কাছ থেকে দেখিয়ে দিলাম। এটা মনে হয় চায়না একটা প্রোডাক্ট। আমি অনেক বছর আগে যখন প্রথম বের হয়েছিল তখনই বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম, দামটা ঠিক ওইভাবে মনে নেই, কারণ আরও অনেক কিছু কেনা হয়েছিল সাথে। তো এই তো রুটির আটা করে এভাবে দিয়ে দিলাম, প্রথম দিকে কিন্তু ভালোই ছিল। আর এটা কিন্তু রুটি একদম বেলে মানে ছেঁকা হয়ে তারপর বের হয়, আলাদাভাবে যে তাওয়ায় দিয়ে চুলায় দিয়ে সেঁকতে হয় সেরকম কোনো ব্যাপার স্যাপার এটার মধ্যে নেই। তো এই তো আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি, রুটিগুলো চাপটি পিঠা যেরকম আছে না সেরকম হয় আর কি, কোনো রকম ফুলে না, বা কেমন একটা শক্ত শক্ত ভাব হয়, আর একটা কেমন গন্ধ লাগে আমার কাছে। প্রথম দিক থেকেই আমি এরকম হয় দেখে আর এই রুটি মেকারটা ইউজ করিনি, আমার কাছে কখনোই ভালো লাগে না। আর এই যে দেখেন এরকম ফেটে ফেটেও যায় মাঝে মাঝে, মানে কোনো রকম আর কি পেটের ক্ষুধা নিবারণ করার জন্য এই রুটি মেকারটা ইউজ করা যায়, কিন্তু পারফেক্টভাবে রুটি হয় বা অনেক হেল্পফুল একটা জিনিস আমি বলবো না। আমার একদম টাকাটাই নষ্ট হয়েছে আমার কাছে মনে হয় এই রুটি মেকারটা কিনে। আমি ভেবেছিলাম আমার রুটি মেকারটা দিয়ে আমি কাজ করতে পারি না, ইলেকট্রিক রুটি মেকারটা আর কি। তো আমার ভাবিও কিনেছে, ওরও সেম অবস্থাই হয়, ও ফেলে রেখেছে, মানে আমাদের টাকাগুলাই নষ্ট হয়েছে এই ইলেকট্রিক রুটি মেকারটা কিনে। তো যাই হোক, বাচ্চারা তো জীবনেও এগুলো খাবে না, ওদেরকে ব্রেড দিয়ে দিলাম আর ডিম পোস্ট করে দিলাম, ডিমের উপরে হালকা একটু চিনি ছিটিয়ে দিচ্ছি। আর এদিকে আরিয়ানার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছে, ও আবার একটু চিজ দিয়ে স্যান্ডউইচের মতো করে নিল, আর আমি এটাই খেয়ে নিব, এগুলো তো আর ফেলে দেওয়া যাবে না বানিয়েছি যখন। ব্রেকফাস্ট শেষ করার পর আমি অফ ক্যামেরায় আরিয়ানার রুমটা একদম ডিপ ক্লিন করে নিয়েছি, ওর চাদর টাদর সব উঠিয়ে ফেলেছি, বালিশগুলো খালাকে বললাম ছাদে রোদে দিয়ে আসো, আর ফ্যানটাও আমি মুছে নিয়েছি, ঝুলটুলও ঝেড়ে ফেলেছি, যেহেতু ফ্রাইডে আজকে আরিয়ানাও বাসায় আছে, তো ভাবলাম ওরা আমাকে অন্য কাজে হেল্প করতে পারবে। আর এই যে ঝুড়িগুলো দেখা যাচ্ছে আমার ভেজিটেবলের যে ঝুড়িগুলো, এই ঝুড়িগুলো খালাকে দিয়ে ধুয়ে দিয়েছি, আর বারান্দায় পানি ঝরার জন্য এভাবে রেখে দিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু আমি এদিকে আরও কিছু কাজ করে নিয়েছি। আমার গত 2 দিন আগে যে ভিডিওটা গিয়েছে সেই ভিডিওটা দেখার পর অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু ইলেকট্রিক ওভেন ডাইরেক্ট লাইনে দিয়ে চালিও। হ্যাঁ আপুরা, আমিও বুঝতে পেরেছি বিষয়টা। সেই দিন আমি যে কেক বানিয়ে নিলাম, ওভেনটা কিন্তু প্রথমে একটা মাল্টিতে দিয়ে বানিয়েছি, তারপর দেখলাম যে মাল্টিপ্লাগটা অনেক গরম হয়ে গিয়েছে, তখন আরেকটা মাল্টিপ্লাগ ইউজ করে পরে কেকটা বানিয়ে নিয়েছি। তো আজকে এই কর্নারে একটু রেখে দিলাম, কর্নারে একটা ডাইরেক্ট লাইন আছে আমার ফ্রিজের আর কি, ডিপ ফ্রিজের।
তো সেই লাইনটাতে আর কি এখন আপাতত ওভেনটা সেট করেছি। আর আমার এই ওয়ালটা কিন্তু পুরাটাই টাইলস করা। তো এখানে ভাবছি যে নিচে একটু ক্যাবিনেটের মতো করে, উপরে তো একটা ক্যাবিনেট করা আছে আমার, তো মাঝখানে একটু জায়গা ফাঁকা রেখে আর কি নিচের জায়গাটাতে একটু ক্যাবিনেট করার চিন্তা আছে। দেখা যাক নেক্সট টাইমে করব আর কি। তো যে এই পর্যন্ত বা এই পর্যন্ত যদি করি আর কি, তাহলে অনেকটা জায়গা এখানে হয়ে যাবে। আর নিচের ক্যাবিনেটটাতে গ্লাস দেওয়ার চিন্তা ভাবনা আছে। যেহেতু আমার কুকারিজ আইটেম রাখার জায়গা একদমই কম, সেজন্য আর কি এরকমভাবে চিন্তা করছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। দেখা যাক নেক্সট টাইম কবে করতে পারি। তো এখন কিচেনে চলে যাই, রান্নাবান্না শুরু করি। তো আজকে খুব বেশি একটা রান্নাবান্না নেই, তার কারণ হচ্ছে একদমই বাজার নেই ঘরে, আর বাজারেও যেতে ইচ্ছে করছে না, একদম আলসেমি লাগছে। সকাল থেকে কিন্তু আমি অফ ক্যামেরায় অন ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি, তো সেইভাবে বাজারে যেতেও আমার আর মন চাইলো না। ঘরে টমেটো ছিল, টমেটো ভর্তা করার জন্য একটু টমেটো সিদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে খালা পেঁয়াজ রসুন আর আলু কুচি করে দিয়েছে, আলু ভাজি করব। তো বাজার না থাকলে কিন্তু আমি প্রায়ই এই আলু ভাজিটা করি। আমার বাচ্চারা মাছ মাংস না থাকলে আলু ভাজিটা দিয়ে খুব সুন্দর ভাত খেয়ে নেয়, ওরা আলু ভাজিটা খুব পছন্দ করে। আমার মতো কে কে এরকম করেন, ঘরে কোনো বাজার না থাকলে আলু ভাজি দিয়েই চালিয়ে দেন? আমি কিন্তু এই আলু ভাজিটা নিজেও খুব পছন্দ করি, আর আমার বাচ্চারাও কেন জানি আমার মতোই হয়েছে ওদের খাওয়ার টেস্টটা। আমি যেরকম খাবার পছন্দ করি ওরাও এরকমটাই পছন্দ করে। আর আমি মনে করি বাচ্চাদেরকে ভালো মন্দ সব কিছুই খাওয়া শেখাতে হয়, শুধু মাছ মাংস খাওয়ালে তো হবে না। সবজি থেকে শুরু করে ভর্তা সব কিছুই ওদের একটা অভ্যাস করতে হয়, যেন যে কোনো জায়গায় যেয়ে তারা নিজেকে সেখানে অ্যাডজাস্ট করতে পারে। মহান আল্লাহ পাক কাকে কখন কি করবে বা কোন অবস্থায় রাখবে সেটা কিন্তু একমাত্র উনিই জানে। এজন্য সব পরিস্থিতিতেই যেন বাচ্চারা নিজেকে অ্যাডজাস্ট করতে পারে, আমি এজন্য সব ধরনের খাবারই কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আর মাশাআল্লাহ আমার বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে সেটা মেনে নেয় বা খেয়ে নেয়। তো যাই হোক, এখন আমি একটু টমেটোর চাটনি করছি, সেটার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম গোটা একটা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচি দিলাম, একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এদিক থেকে টমেটোর ছোকলাটা তো সিদ্ধ হতে হতে উঠে গিয়েছে, এখন টমেটোটাকে পটেটো ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। যদিও ম্যাশারটা দিয়ে খুব ভালো একটা ম্যাশ হতে চাচ্ছে না, তারপরেও এটা দিয়ে করে নিলাম আর কি আস্তে আস্তে। তো এখন টমেটোটা ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আর কি পেঁয়াজ রসুনের সাথে, এখন একটু ভাজা ভাজা করে নিব। তো এভাবে টমেটোর চাটনিটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। এটা তো আসলে এখন দেশি টমেটো পাওয়া যাচ্ছে না, টক টমেটোটা দিয়ে করলে বেশি মজা হয় আর কি। তো অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করলাম, একটু ভালোই অ্যাড করলাম 1 চা চামচের মতো। অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া অ্যাড করলাম, একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এই তো এরকম করে ভাজা ভাজা করে নিচ্ছি। শেষ পর্যায়ে এসে একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দিয়ে খুব বেশিক্ষণ আর ভাজার প্রয়োজন নেই, একটু নেড়েচেড়ে উঠিয়ে নিলাম। এই তো একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এখন রেখে দিচ্ছি। আমার রান্নাবান্না মোটামুটি শেষ, এখন শুধু ভাতটা বসিয়ে দিব। আর এখন বাজে হচ্ছে 12টা এখনও বাজেনি, 5 মিনিট কম আছে। সব কাজ শেষ, মোটামুটি রান্নাও শেষ, ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 12:30, বাবু গোসল করে রেডি হয়ে নামাজে যাচ্ছে। তো আমার ছেলেকে নামাজে যাওয়ার জন্য বিদায় দিচ্ছি। আর বিদায় দিতে দিতে প্রতিদিনের মতো আমার ভাইয়া আপুদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে আজকেই প্রথম এসেছেন বা আমার এই ব্লগ ভিডিওটি প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি আমার ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটার পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা যখন খুশি তখন আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। বাবু মসজিদে চলে যাওয়ার পর আমিও গোসল করে নিয়েছি, এখন অজু করে নামাজটা পড়ে নিব। আর অজু করতে যখন ওয়াশরুমে ঢুকলাম তখন আমার যে এই হ্যান্ড ওয়াশের জারগুলি আছে, হার্লি কুইন আইডি থেকে অনেক দিন আমাকে এই কমেন্টটা করেছিলেন, আপু আপনি হয়তো বা একটু রাগই করেছেন, তো আপনার জন্য দেখিয়ে দিচ্ছি। হ্যান্ড ওয়াশের এই জারগুলো কিন্তু প্লাস্টিকও না কাচেরও না, একটু চাঁচ টাইপের।
এগুলো 300 টাকা করে নিয়েছিল। তো উপরের এই ঢাকনাটা খুলে হ্যান্ড ওয়াশটা ঢালতে হয় আর কি। এই হ্যান্ড ওয়াশের জারগুলি আমি কিনেছিলাম রাজুক কমার্শিয়ালের বেসমেন্ট ফ্লোর থেকে, উত্তরা। তো এই তো আমি কিন্তু নামাজ পড়ে নিয়েছি আর বাবুর জন্য অপেক্ষা করছি। একবার দরজার সামনে যাচ্ছি আর একবার জানলা দিয়ে উকি ঝুঁকি মারছি কখন আমার ছেলে আসবে নামাজ পড়ে। আর আমার এই আভায়াটার আপনারা অনেকে দাম জানতে চান। এটা হচ্ছে 1350 টাকা নিয়েছিল, আমি উত্তরা নিগার প্লাজা থেকে কিনেছিলাম। বাবু চলে এসেছে আর ওর জন্য দুপুরের খাবারটা আমি খুব সুন্দর করে এখানে সার্ভ করে নিলাম। খাবার যাই হোক না কেন, ভর্তা হোক ভাত হোক যাই হোক না কেন, খাবারটা যদি সুন্দর করে সার্ভ করা যায় সেটার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর আমার বাচ্চারা কিন্তু খুব খুশি হয় একটু সুন্দর করে সার্ভ করে ওদেরকে দিলে। তো এই হলো আমাদের আজকে দুপুরের খাবার। আমরা এখন সবাই একটু খেয়ে নেই। দুপুরে খাওয়া দাওয়া করার পর কিছু সময় রেস্ট নিয়েছি, যেহেতু শীতের বেলা খুব একটা রেস্ট নেওয়া যায় না। এখন আসরের নামাজের আজান দিয়ে দিয়েছে আর এগুলো বারান্দা থেকে এনে একটু ঠিক করে রাখছি আর কি। এগুলো কিন্তু পানি ঝরে গিয়েছে আর সুন্দর করে শুকিয়েও গিয়েছে। এখন পেঁয়াজ আলু রসুন সব কিছু গুছিয়ে রাখবো, খুব বেশি নেই, যাই আছে সেটাই গুছিয়ে রাখছি। আর গুছিয়ে নিতে নিতে আমি কিছু নাম নিব এখন, যারা আমার মুখে আপনাদের নামটা শুনতে চেয়েছিলেন। আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছে, তো ভাবলাম আজকে এই নামগুলো বলে দিয়ে স্ক্রিনশটগুলো সব ডিলিট করে দিব। তো আমি নামগুলো এখন বলছি একটা একটা করে, আপনারা যারা শুনতে চেয়েছেন আশা করছি শুনে নেবেন। প্রথম যে নামটা বলছি সেটা হচ্ছে নিশাত হানিয়া, তাসনিম ফারিয়া, মহসিনা, আদ্রিয়ান, জান্নাত, রওদা, মানহা, ইউসা, মুহিব, মুস্কান, মরিয়ম, আরাফ, বাবলি দে গোয়ালা, আলভিনা, সাইমুনা, মাইমুনা, সাগর, জুনাইদ, আরিজা, সাজিদা, আদিবা আকসারা, মার্জিয়া। আর হীরা ইন্ডিয়া থেকে বলেছেন আপনার নাম হীরা আর আপনার মায়ের নাম হচ্ছে তাসলিমা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার নামগুলো কিন্তু আমি বলে দিয়েছি। সবার জন্য আমার মন থেকে রইল অনেক ভালোবাসা। এখন হচ্ছে আসরের নামাজের পর, তো আরিয়ানা এসে ছাদে সবগুলো গাছে পানি দিয়ে ফেলেছে আর কাপড় চোপড় উঠিয়ে নিয়ে যাবে। তো আমিও আসলাম একটু আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করার জন্য, তা না হলে কিন্তু আসতাম না। আপনারা মাঝে মাঝে অনেকেই বলেন যে আরিয়ানা বড় হয়েছে, আরিয়ানাকে দিয়ে কাজ করাতে পারেন না। আবার সেদিন একটা কমেন্ট দেখলাম, আপনার ছেলে তো বড় হয়েছে, আপনি কেন এগুলো করে দিচ্ছেন। মানে আমি বাবুর স্কুল ড্রেসটা একটু এগিয়ে রেখেছিলাম আর ওর ব্যাগটা একটু সামনে রেখেছিলাম, সেজন্য এই কমেন্টটা করেছে। তো আপনাদের যারা নেগেটিভ কমেন্ট করেন বা যারা বলেন আমার বাচ্চারা কাজ করে না, তাদের জন্য বলছি আমার বাচ্চারা যে কী পরিমাণ অ্যাক্টিভ সেটা আমি আপনাদেরকে ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করা সম্ভব না। নিজেই বুঝতে পারছেন বাচ্চারা এখন ওদের এগুলোর সময় না, ওরা কিন্তু ছাদে এসে মাশাল্লাহ সবগুলো গাছে পানি দিয়ে ফেলেছে, আমার কিন্তু বলতে হয়নি। আর ছাদে যে কাপড় চোপড় আছে সেগুলো উঠিয়ে নিয়ে যাবে আর কি। আর আমার ছেলেটা সে বালিশ রোদে দিয়েছিলাম, সেগুলো রোদ থেকে নিয়ে ঘরে রেখে আবারও কিন্তু এসেছে। তো আমার বাচ্চারা যে কী পরিমাণ অ্যাক্টিভ সংসারের আমাকে সব কাজে হেল্প করার জন্য, সেটা আমি শুধু জানি। যারা বলেন আমার বাচ্চারা কোনো কাজ করে না, তাদেরকে বলছি হঠাৎ করে একটা ভিডিও দেখে যে কোনো মন্তব্য করে ফেলবেন না। আমার বাচ্চারা আমি দেখেছি অন্যান্য বাচ্চাদের তুলনায় যথেষ্ট অ্যাক্টিভ তার মাকে হেল্প করার জন্য। এই যে গাছে পানি দিয়ে ফেলেছে, এখন কাপড়গুলো কিন্তু আরিয়ানা তুলে নিচ্ছে। আমি কয়েকটা কাপড় আছে সেই কয়টা তুলে নিব। তো নিয়ে আর কি আমরা এখন বাসায় চলে যাব। ওরা কিন্তু এই কাপড়গুলো বাসায় যাওয়ার পর যার যার কাপড়গুলো সে গুছাতেও চাইবে। আমি বলবো যে না ঠিক আছে আমি গুছাই, কিন্তু আমার বাচ্চারা কিন্তু সবসময় আমাকে হেল্প করতে চায়। এই যে আরিয়ানা কাপড় নিয়েছে আর এই যে আমার ছোট্ট বাচ্চাটা, ও কিন্তু বালিশগুলো সব ঘরে নিয়ে রেখে আবার এসেছে ছাদে। তো ওদের বয়সের তুলনায় ওরা আর কি কাজই বা করবে, যতটুকু সম্ভব আমাকে হেল্প করার ওরা কিন্তু করে যাচ্ছে। ছাদে প্রতিদিন পানি দেয়া গাছে এটা কিন্তু বিরাট একটা কাজ। ঘরের যে গাছগুলো আছে মাঝে মাঝে সেই গাছগুলোতেও আরিয়ানা পানি দিয়ে দেয়। তো এটা আমার অনেক বড় হেল্প হয়, কিন্তু আমি মনে করি বাচ্চারা এই কাজটুকু যে আমার জন্য করছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ওদের তো পড়াশোনা আছে, পড়াশোনা বাদ দিয়ে যে সারাক্ষণ আমাকে কাজ করে হেল্প করবে এটাও কিন্তু আমি চাই না। পড়াশোনার ফাঁকে থাকে ওদের যদি ছুটির দিন থাকে বা কিছুটা সময় থাকে তখন ওরা আমাকে হেল্প করুক। তো
যাই হোক, সব মিলিয়ে এ ছিল আমার আজকের ভিডিওটি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।